আপনার পক্ষে 5 বছরেও শেখ হাসিনাকে আনা সম্ভব না যদি কিনা শেখ হাসিনা নিজে না আসে। এই যে সংঘর্ষটা, আমি এটাকেই বলছি যে গৃহযুদ্ধের আলামত গত 16 মাসে একাধিকবার দেখা গেছে একাধিক জায়গায়। আজকে যে আমরা দেখলাম এখন পর্যন্ত ধানমন্ডি 32-এ এই কথিত জুলাই যোদ্ধারা বা জুলাই যারা রাজনৈতিক সহিংসতায় যুক্ত ছিল তারা এখন অবস্থান করছেন কিছু সংখ্যক দেশের বাইরে থেকে এক ইউটিউবারের হুকুমে আদেশে তারা দায়িত্ব পালন করতে গেছেন। বেকু ভেঙ্গে চুরে দিয়ে দিচ্ছে আর্মি এসে এটা প্রতিরোধ করছে এবং এই 15 মাসে প্রথম আর্মিকে দেখা গেল একটা শক্ত অবস্থানে এখন পর্যন্ত তারা আছেন। তো এইগুলো কি আসলে গৃহযুদ্ধের আলামত, মানে গৃহযুদ্ধকে ঠেলে দেওয়ার চেষ্টা কিনা, যে কোনোভাবে এগুলো করলে পরে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন এসে একটা দাঙ্গা ফেসাদ জড়াবে, বারবার তারা টুপ দিচ্ছেন, এটা আপনি দেখেন কিনা? এটাই কি আমূল পরিবর্তন কিনা? আমাকে জিজ্ঞেস করলেন তো? জি জি, আপনাকে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে খুব সোজা, উত্তরটাও খুব সোজা। সেটি হলো যে আপনি ধরুন প্রথমে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলেন, ভাস্কর্য ভাঙলেন, এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক সমস্ত ভাস্কর্যগুলো ভাঙলেন। আপনার ক্ষোভ আছে শেখ হাসিনার শাসনের উপরে। আপনি বঙ্গবন্ধু মারা গেছে 75 সালে, আপনি তার মূর্তিগুলো ভাঙলেন, ভালো কথা। আপনি এরপরে মুক্তিযুদ্ধের স্মারক যতগুলো ছিল বাংলাদেশে সবগুলো আপনি ভাঙলেন। এরপর শুরু হলো মুক্তিযোদ্ধাদের যারা বেঁচে আছেন তাদেরকে ধীরে ধীরে অপমান করা, গলায় জুতোর মালা পরা। সেটা শিক্ষক হোক, প্রফেসর হোক, ভার্সিটির শিক্ষক হোক, বা সরকারি কর্মকর্তা হোক, এবং নির্বাচন কমিশনার হোক, যাকে খুশি আপনারা মুক্তিযুদ্ধের গন্ধ আছে এরকম ব্যক্তিকে ধরে ধরে অপমান করলেন। এখন যদি আপনারা এর পরের স্টেপে আপনারা কি করবেন? এর পরের স্টেপে আপনারা মুক্তিযুদ্ধ করেছে এরকম ব্যক্তিদেরকে আপনারা টার্গেট করবেন, টার্গেট করে মব লেলিয়ে দেবেন, তাদেরকে হত্যা করবেন, তাদেরকে ফাঁসি দেবেন, তাদেরকে মব লেলিয়ে দিয়ে অপদস্থ করবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন। তারা একটা পর্যায়ে বসবাস করার জন্য, প্রাণ ধারণের জন্য কি করতে পারে? তারা যখন দেখবে যে আইনের শাসন নেই দেশে, সুতরাং আদালতের দরজায় তারা কড়া নাড়বে না। তারা যখন দেখবে যে সরকার কোনো বিচার করছে না, তখন সরকারের কাছে আর্জি জানাবে না। তাহলে কার কাছে আর্জি জানাবে? সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স যখন তারা যাবে, সেলফ ডিফেন্সে, সেটাকেই ধরেন আপনি আপনাকে আক্রমণ করতে আসার আগে আপনি আক্রমণ করলেন, বা আপনার বাড়ি ভাঙতে আসার সময় আপনি তাদের উপর চড়াও হলেন। এই যে সংঘর্ষটা, আমি এটাকেই বলছি যে গৃহযুদ্ধের আলামত গত 16 মাসে একাধিকবার দেখা গেছে একাধিক জায়গায়। কিন্তু একটি পক্ষ বরাবর মার খেয়ে আসছে এবং আরেকটি পক্ষ সরকারি ক্ষমতা বলে তাদেরকে প্রবলভাবে মার দিচ্ছে। তো এখন এই মার খাওয়া পক্ষটি কতদিন মার খাবে? হিউম্যান স্ট্র্যাটেজি বলে যে আপনি একবার দুইবার আপনি আঘাতপ্রাপ্ত হবেন, 3বারের বার আপনাকে মারতে গেলে আপনি হাত তুলবেন, আপনি রিভাইজ করবেন, আপনি রেজিস্ট্যান্স করবেন। তো এটা যখন আপনি করবেন তখন একটা মুখোমুখি সংঘর্ষ অনিবার্য। তো সেই জায়গাটায় বাংলাদেশের রাজনীতি আনফরচুনেটলি সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে এখন, যে এখন আর পিছিয়ে হটার বা লুকিয়ে থাকার বা কাউকে বিচার জানাবার বা কারো কাছে আর্জি জানাবার সেই অবস্থাটা আর নেই। এখন আপনাকে নিজেকে বাঁচাতে হলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। তো সেইটা আওয়ামী লীগের জন্য বলছি না, আমি সমস্ত মানুষের জন্য বলছি, প্রগতিশীল মানুষের জন্য বলছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোকের কথা বলছি। যে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের লোককে যদি আপনি নিকেশ করে দেওয়ার প্ল্যান করেন, তাহলে সেই লোকরা আপনাকে নিকেশ করে দেওয়ার জন্য চেষ্টা করবে না কেন? করবে। এটাই হচ্ছে গৃহযুদ্ধের একটা সূত্রপাত। এখন এখানে ধরুন যে এখানে একটি বিষয় আছে যে তারা ওই জায়গাটা পর্যন্ত যাবে নাকি মাঝখানে তারা গিয়ার চেঞ্জ করবে। প্রফেসর ইউনূসের যে 3টি ওয়াদা ছিল জনগণের কাছে, সেই ওয়াদা 3টির একটি হচ্ছে যে বিচার সম্পন্ন করা, একটি হলো যে দীর্ঘদিন ধরে সমস্ত সংস্কার করে ফেলা, তারপরে হচ্ছে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা। তো সেই দুটি কাজ তিনি করে ফেলেছেন, সংস্কার করেছেন, সংবিধান চেঞ্জ করেছেন। এরপরে সমস্ত যতগুলো মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ছিল সবগুলোকে ধ্বংস করেছেন। ধ্বংস করার পরে বাংলাদেশের যে বাঙালিত্ব সেটাকে ধ্বংস করেছেন। সেখানে পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের ভাবধারাকে আমদানি করেছেন। সেখানে মৌলবাদীর ভাবধারা চাষাবাদ করেছেন দেশের ভেতরে। সবকিছু করার পরে একটি জায়গায় বাকি ছিল তার ওয়াদার, সেটি হলো অপরাধীর বিচার সম্পন্ন করা। সেই বিচার তিনি তড়িঘড়ি করে সম্পন্ন করলেন। তিনি নিজেও কিন্তু জানেন যে এই রায়টি উচ্চতর আদালতে গেলে খারিজ হয়ে যাবে, আর এখানে খারিজ না হলেও আন্তর্জাতিকভাবে এর কোনো ভ্যালিডেশন থাকবে না, কিছুই থাকবে না। আর যদি থাকেও আপনি যে ব্যক্তিকে সাজা দেবেন সেই ব্যক্তিকে আনার ক্ষমতা আপনার নেই। বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা, সেই চুক্তির ভিতরে এত বেশি ইফস এন্ড বাটস আছে যে আপনার পক্ষে 5 বছরেও শেখ হাসিনাকে আনা সম্ভব না যদি কিনা শেখ হাসিনা নিজে না আসে। সম্ভব না। চীনের মতো শক্তিশালী দেশ দালাই লামাকে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছে, লাভ হয়নি। কারণ একটি দেশ যখন জানে যে এই ব্যক্তিকে নিয়ে যে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা মেরে ফেলা হবে, তখন কোনো দেশ মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তিকে হস্তান্তর করে না। এটা ইন্টারপোলও করে না, কোনো দেশও করে না, কোনো আন্তর্জাতিক ফোরামও করে না। সুতরাং আপনি তাকে নিতে পারছেন, তারপরেও আপনি রায়টা দেওয়ার ব্যাপারে তাড়াহুড়া কেন করলেন?
তাড়াহুড়া এই জন্য করলেন যে আপনার যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডার ভিতরে এটি একটি অন্যতম এজেন্ডা ছিল, যে আপনি রায় ঘোষণা করে রায় বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এটাতে একটা নতুন একটা ইস্যু আপনি তৈরি করবেন। সেই ইস্যুটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুটা হচ্ছে যে ভারতের কাছে একটা চিঠি দেওয়া হবে, স্বভাবতই চিঠিটা ওয়েস্ট পেপার বাস্কেটে চলে যাবে, ভারত উত্তর দেবে না। তখন পাবলিককে জানানো হবে, জনগণকে জানানো হবে যে আমরা একজন স্বীকৃত অপরাধী যার ফাঁসির রায় হয়েছে, আমাদের মহামান্য আদালত যার রায় দিয়েছে, সেই আসামিকে ভারত আটকে রেখেছে, এই ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করা উচিত। এই যে জনগণের ভিতরে যে ভারত বিরোধী একটা মনোভাব আছে সেটাকে আরো উস্কে দেওয়া। আরো উস্কে দিলে কি হবে? আপনি জনপ্রিয় হবে। কে জনপ্রিয় হবে? স্বাধীনতার বিপক্ষ শক্তিগুলো জনপ্রিয় হবে, ভারতের এন্টি শক্তিগুলো জনপ্রিয় হবে এবং পাকিস্তানপন্থী শক্তিগুলো জনপ্রিয় হবে। এই এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্যই আপনি রায়টাকে তড়িঘড়ি করে দিয়েছেন, এটাকে এক্সিকিউট করার জন্য। আপনি নিজেও জানেন যে এটি এক্সিকিউট করা যাবে না, কিন্তু এই রায়টাকে উদ্দেশ্য করে আমার একটা মক্ষম জায়গায় আমি আমার যাত্রাপথের একটা গিয়ার চেঞ্জ করে ফেলতে পারবো।